তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এসএসসি 2 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রশ্ন দুটো কি কি? প্রথম প্রশ্ন থাকছে পারিবারিক আদালত সম্পর্কে আলোচনা করো, আর দ্বিতীয় প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে মহিলা আদালত সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নের উত্তর দুটো তোমরা দেখে নাও। কিভাবে তোমরা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে সেটাও তোমরা এই নোটসের মাধ্যমে বুঝে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকের প্রশ্নের উত্তর দুটো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতে পারিবারিক আদালত সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নাও। পরিবার হলো সমাজের ভিত্তিস্বরূপ। সমাজের প্রগতির জন্য পারিবারিক শান্তির বিশেষ প্রয়োজন। পারিবারিক বিবাদ ঘটলে তাই ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রচলিত বিচার ব্যবস্থা যথেষ্ট নয়। পারিবারিক বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984 অনুযায়ী বিশেষ পারিবারিক আদালতের ব্যবস্থা করা হয়েছে। পারিবারিক আদালত প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য ছিল নিয়মিত ও চিরায়ত বিচার ব্যবস্থার জটিল ও ভীতিজনক পরিবেশ থেকে দূরে পারিবারিক বিষয় নিয়ে মামলার নিষ্পত্তি করা এবং বিবাহ বিচ্ছেদ, গোপনীয়তা, শিশু হেফাজত ইত্যাদির মতো বিষয়গুলি মোকাবিলার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। পারিবারিক বিবাদের আইনি দিক থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলির মোকাবিলা করার জন্য একটি মানবিক ও মানসিক দিকও রয়েছে। পরামর্শদাতারা কাউন্সেলিংয়ের মাধ্যমে পুনর্মিলন ও পারস্পরিক সমঝোতা সৃষ্টি করতে পারেন। পারিবারিক আদালতগুলি তাদের নিজস্ব পদ্ধতি বিকশিত করতে পারে। মধ্যস্থতা এবং সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার জন্য বিশেষ জোর দেওয়া হয়। পারিবারিক আদালতের মূল উদ্দেশ্য পারিবারিক বিষয়গুলি সম্পর্কিত মামলার সুষ্ঠু ও কার্যকর নিষ্পত্তিতে সাহায্য করা। তারপরে বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালত আইন 1984। এই আইনের প্রস্তাবনায় বলা হয়েছে বিবাহ এবং বিবাহের সঙ্গে সম্পর্কিত যাবতীয় সমস্যা ও বিবাদের দ্রুত সমাধানকল্পে এই আদালত কাজ করবে। যে রাজ্য পারিবারিক আদালত গঠন করতে চায় সেই রাজ্যকে হাইকোর্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে পারিবারিক আদালত গঠন করতে হবে। পারিবারিক আদালতে একজন প্রিন্সিপাল জজ থাকবেন, সঙ্গে অন্যান্য জজ থাকবেন। পারিবারিক আদালত সেই বিচারপতিকেই নিয়োগ করতে হবে যারা বিচারক হিসাবে অন্তত 7 বছর কাজ করার অভিজ্ঞতা আছে। তারপরে বলা হচ্ছে পারিবারিক আদালতের জন্য যে আইন তৈরি করা হয়েছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিচার বিবেচনার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। যেখানে আরও বলা হয়েছে পারিবারিক আদালতের প্রাথমিক কর্তব্য হচ্ছে বিয়েটাকে টিকিয়ে রাখা। পারিবারিক আদালতের ভারপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ বিচারকরা সবসময় চেষ্টা করবেন বিবাদ বিসম্বাদ মিটিয়ে যাতে বিবাহকে স্থায়িত্ব দেওয়া যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালতের কর্মচারী হিসাবে যারা কাজ করবেন তাদের মধ্যে কাউন্সিলররাও থাকবে। পারিবারিক আদালতের কাজ হচ্ছে পরিবেশ পরিস্থিতির বিচারে ক্রমাগত চেষ্টা করে যাওয়া যাতে বিবদমান পক্ষগুলিকে কোনো একটা যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছে দেওয়া যায় এবং এই কাজে বিচারককে সাহায্য করা এবং বিবদমান পক্ষগুলিকে আপোসের মাধ্যমে সমাধানে পৌঁছতে সাহায্য করার জন্য কাউন্সিলরদের নিয়োগ করা হয়। পারিবারিক আদালতের সঙ্গে যুক্ত বিচারপতির এখতিয়ার জেলা জজের সমতুল্য। বিচার নাকচ অথবা দাম্পত্য জীবন পুনর্স্থাপন অথবা কোনো বিবাহের আইনি বৈধতা আছে কিনা বা
ভরণ পোষণ সংক্রান্ত বিষয়ে সব কিছুই এই আদালতের বিবেচ্য বিষয় হতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালতের বিচার চলাকালীন কোনো পক্ষই আইনজীবী নিয়োগ করতে পারবেন না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আদালত যদি মনে করে আইনজীবী প্রয়োজন, তখন সংশ্লিষ্ট বিচারক আইনজীবী নিয়োগের অনুমতি দিতে পারেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, শান্তিপূর্ণ পরিবেশ, গৃহশান্তি বিঘ্নিত না করে আপোষ রফা ও সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, শিশু হেফাজত, অভিভাবকত্ব ও সম্পত্তির বন্টন ইত্যাদি বিষয়গুলির নিষ্পত্তি করাই হলো পারিবারিক আদালতের উদ্দেশ্য। ফ্যামিলি কোর্ট এর একজন বিচারপতি থাকবেন হাইকোর্টের পরামর্শক্রমে রাজ্য সরকার কর্তৃক তিনি নিযুক্ত হন। পারিবারিক আদালতের শুনানি রুদ্ধ দ্বার কক্ষে হতে পারে, অর্থাৎ একটা ঘরের মধ্যে হবে, সেখানে ক্যামেরার ব্যবস্থা থাকবে। তারপর দেখো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 পারিবারিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আর ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961 মামলাও পারিবারিক আদালতে নিষ্পত্তি করতে পারে। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, ভারতে মহিলা আদালত সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখে নেবে। সমসাময়িক সমাজে মহিলাদের নানাবিধ সমস্যার সমাধানে মহিলা আদালতকে একটা বিকল্প সমাধান হিসাবে গ্রাহ্য করা যেতে পারে। মহিলা আদালতের প্রয়োজনীয়তা তখনই দেখা দেয় যখন আমরা দেখি বর্তমান সমাজে নানাভাবে মেয়েরা শোষণ, অন্যায় ও অবিচারের শিকার হচ্ছে। বিবাহজনিত বা বিবাহ সম্পর্কিত সমস্যায় মেয়েদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে মহিলা আদালত স্থাপন করা হয়েছে। মহিলারা তাদের দুর্দশা থেকে যাতে মুক্তি পায় এবং তাদের অভিযোগ নির্দ্বিধায় পেশ করতে পারে এবং তাদের সমস্যার একটা সন্তোষজনক সমাধানে যাতে করা যায়, সেই কথা মাথায় রেখেই মহিলা কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে। মেয়েদের বহুবিধ সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বিবাহজনিত সমস্যা। বিয়ের পর স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনদের দ্বারা অত্যাচারিত এবং নির্যাতিত হওয়ার ঘটনা আমাদের সমাজে একটা বহু আলোচিত সমস্যা। মহিলা আদালত যখন তৈরির কথা ভাবা হয়, তখন মেয়েদের এমন একটা ব্যবস্থা দেওয়ার কথা ভাবা হয় যাতে তারা তাদের পারিবারিক সমস্যা থেকে সুরাহা পেতে পারে। বেশিরভাগ মহিলা আদালতে পরিচালিত হয় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এবং স্বেচ্ছাসেবী সংস্থা ওই কাজ চালানোর জন্য বিভিন্ন সূত্র মারফত অনুদান জোগাড় করেন এবং এই অনুদানের একটা অংশ আসে সরকারি অথবা আধা সরকারি সংস্থার মাধ্যমে। 1994 সালে দিল্লিতে মহিলা কোর্ট স্থাপিত হয় যাতে মেয়েদের দেখো দ্বিধাহীনভাবে তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। কোথায় স্থাপিত হয়? 1994 সালে দিল্লিতে মহিলা কোর্ট স্থাপিত হয় যাতে মেয়েরা দ্বিধাহীনভাবে তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারে এবং মহিলা কোর্ট তার পরিপ্রেক্ষিতে সমস্যায় আক্রান্ত মহিলাকে যথাযথ সুরাহা দিতে পারে। মহিলা কোর্টের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ যে পরীক্ষামূলকভাবে অন্ধ্রপ্রদেশে প্রথম মহিলা কোর্ট স্থাপন করা হয়েছিল। এই মহিলা কোর্ট পরিচালনার জন্য অভিজ্ঞ মহিলা বিচারপতিদের নিয়োগ করা হয়েছিল, যাদের প্রধান কাজ ছিল মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক কাজকর্মের বিচার করা। এই আদালত যখন স্থাপিত হয় তখন স্থানীয় নারী সংগঠনগুলি তাকে স্বাগত জানিয়েছিল। দিল্লিতে 1994 সাল থেকে 4টি মহিলা কোর্ট চালু হয়। তারপর দেখো, বিশেষ আদালতগুলিতে মহিলা বিচারক হিসাবে নিয়োগের বিষয়টিকেও বাড়তি গুরুত্ব দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী ভারতী মুৎসুদ্দি। কারণ তার কথা, পুরুষ বিচারকদের মধ্যে অনেক সময় মহিলাদের ওপরে নির্যাতনের মামলায় সংবেদনশীলতার অভাব থাকে।
আইনজীবী আইনজীবী বলেছেন, দেশে মহিলাদের ওপর নির্যাতনের দ্রুত বিচারের জন্য বিশেষ মহিলা আদালত গঠন করতে ভারতীয় প্রশাসনে এমনিতেই অনেক দেরি করে ফেলেছে। এই নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে দিল্লিতে। নির্ভয়া কাণ্ড ও দেশ জুড়ে তার প্রতিবাদ দেখা যায়। তারপরে দেখো, ভারতে বর্তমানে এক বিশেষ দ্রুত বিচার আদালত তৈরি হয়েছে, যেখানে শুধু মহিলাদের ওপর নির্যাতন সংক্রান্ত মামলাগুলির বিচার হবে। দেশের দেশের প্রথম এই ধরনের বিশেষ আদালতে বিচারক, আইনজীবী, কর্মচারী সবাই হবেন মহিলা। পশ্চিমবঙ্গের মালদা জেলায় বুধবার 23শে জানুয়ারি 2013 তারিখে এই আদালত আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভারতের মহিলাদের ওপর যৌন নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা এবং দিল্লির সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যকেই এই ধরনের বিশেষ মহিলা আদালত তৈরির ওপরে দেখো, বিশেষ মহিলা গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যেই, এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে মহিলাদের ওপর যৌন নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা এবং দিল্লিতে সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যকে এই ধরনের বিশেষ মহিলা আদালত তৈরির উপদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এই আদালতের জন্য 2জন মহিলা বিচারক ও কর্মী নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের মালদায়। সরকারি উকিল হিসাবে মালদা আদালতে 2জন মহিলা সরকারি আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র বিশেষ আদালত তৈরির জন্য জারি করা আদেশে বলেছেন, মহিলাদের ওপর অত্যাচারের মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্যই মহিলা আদালত। তারপরে বলা হচ্ছে, বিচারক, আইনজীবী ও কর্মীরাও মহিলা হলে বিচারপ্রার্থী নির্যাতিতা মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে তাদের নির্দেশে জানিয়েছেন বিচারপতি মিশ্র। অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন তৎকালীন সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জিও মনে করেন, মহিলা বিচারক ও কর্মীদের সামনে সহজে অত্যাচারের ঘটনা বলতে পারবে মহিলারা। এই ছিল তোমাদের আজকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।